This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে কথার যুদ্ধ যেমন চলছে তেমনই চলছে পত্রযুদ্ধ অর্থাৎ চিঠির যুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছিলেন, আর এবার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা আর ঠিক কি বলা হয়েছে এই চিঠিতে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিঠি কতটা গুরুত্বপূর্ণ, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী জানাবে। শ্রাবন্তী, দেখো শর্মিষ্ঠা, যেরকমটাভাবে এর আগেও আমরা দেখেছি যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছিলেন এবং এক্ষেত্রে তার যে সর্বশেষ চিঠি তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। একদিকে যেরকম ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছে, সেটির ক্ষেত্রে নির্বাচন কমিশন সেটা রাজ্যের কাছে জানতে চেয়েছিল এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয় কোথা থেকে। সাধারণ নিয়মে যেখানকার যে বাসিন্দা হন তাদের সেই ডোমিসাইল সার্টিফিকেট যদি দিতেই হয় তাহলে সেটা এসডিও অফিস থেকে যায়। অনেক সময় বিধায়করা লিখে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয়। এ রাজ্যে কি সেই একই নিয়ম রয়েছে? এর পরপরই এই চিঠি, একই সঙ্গে এই চিঠির একেবারে শেষ প্রান্তে মুখ্যমন্ত্রী এটাও উল্লেখ করেছেন যে আরেকবার তাকে জানাতে হবে যে বিএলএ অর্থাৎ এজেন্ট তাদেরকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, বসতে দেওয়া হচ্ছে না। তার কারণ এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো নোটিফিকেশন জারি করেনি কমিশন। কমিশনের পাল্টা যুক্তি যে এটা নিয়ে ইতিমধ্যেই বারবার তারা জানিয়েছে, বারবার বলা আছে, সুতরাং আলাদা করে কোনো নোটিফিকেশন তারা জারি করবে না। কিন্তু শুনানির ক্ষেত্রে কোনো রকমভাবেই এজেন্ট কেন, যারা ইআরও এইআরও আছেন তাদের বাদ দিয়ে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তাৎপর্যপূর্ণ এখানেই, কারণ এসআইআর শুনানি পর্বে ফের আরেকবার নির্বাচন কমিশনকে কার্যত এই চিঠি দিয়ে আরেকবার নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। একদম তৃণমূল কংগ্রেস তাদের নিজের অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে বিজেপি মানে রাজ্যের বিরোধী দলনেতাও শুভেন্দু অধিকারী যে চিঠি পাঠিয়েছে সেখানে তিনি বেশ কিছু কথা উল্লেখ করেছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন ভোটের জন্য, ভুয়ো ভোটারদের সুরক্ষা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই কথার যুদ্ধের পাশাপাশি চিঠির যুদ্ধ চলছে। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, তিনি কি বলেছেন শুনবো। 12টা রাজ্যের একসঙ্গে এসআইআর ঘোষণা হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম, প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার কারণটা কি? এগুলো তো উত্তর দিতে হবে জ্ঞানেশ কুমারকে। হ্যাঁ, আর কেন মৃত্যু মিছিল পশ্চিমবঙ্গে, তার দায় কে নেবে? সেই ক্ষেত্রে উত্তর দেওয়ার বদলে বলা যায় না জ্ঞানেশ কুমার যেহেতু বিজেপির তৈরি করা লোক, প্রতিভু, তাই গণেশ কুমার বলতেই পারেন শুভেন্দু অধিকারীকে, বাছা তুমি একটা পাল্টা যে কোনো একটা চিঠি দাও, আমি যে বলবো যে আর একটা চিঠি পেয়েছি আমরা দেখছি। এ সব শয়তানি বুদ্ধি, ষড়যন্ত্র। ফলে আপনারা বুঝতেই পারছেন রাজ্যের দেওয়া যে ডমিসাইল সার্টিফিকেট, সেই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে সংঘাত কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তিনবার চিঠি দিলেন নির্বাচন কমিশনকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে তিনি স্পষ্টতই দাবি জানিয়েছেন যে রাজ্যের দেওয়া সার্টিফিকেট সেটা মান্যতা না পেলে স্থগিত করা হোক এসআইআর প্রক্রিয়া। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে এই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে বলে আরও একবার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ, কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে তৃতীয়বার এসআইআর স্থগিত চেয়ে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার। সব থেকে বড় কথা হচ্ছে এ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 100টির বেশি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই প্রয়োগ বিধিতে। প্রত্যেক দিন একটা না একটা আসছে, কখনো একদিনে দুটো করে অ্যামেন্ডমেন্ট আসছে, যে এবার এইটা করো, এবার ওইটা করো।
যারা হ্যাঁ। ভোটার তারা আত্মহত্যা করেছেন, কেন হ্যাঁ। হয়েছে এর জবাব দেবে না ইলেকশন কমিশন? এটা অপরিকল্পিত নয়। ভোটার লিস্ট সংশোধন, হ্যাঁ। তার জন্য মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এর থেকে বড় অভিযোগ ইলেকশন কমিশনের এই বিরুদ্ধে আর কি হতে অর্থাৎ পারে? ভোটমুখী রাজ্যগুলোতে কত কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার হবে, মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমরা ফোকাস করব, কারণ আজ নির্বাচন কমিশনে এই বিষয় নিয়েই বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা, আইন শৃঙ্খলা সংক্রান্ত যে রিপোর্ট, এগুলো নির্বাচন কমিশনের কাছে আছে, যার ভিত্তিতেই এই আলোচনা হওয়ার কথা রয়েছে। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আছেন, সরাসরি তার কাছেই যাব। জ্যোতির্ময়, একটা বিষয়, বিগত নির্বাচনগুলোর ছবি ক্লিয়ার নির্বাচন কমিশনের কাছে, রিপোর্ট রয়েছে আইন শৃঙ্খলার। তৃতীয় একটি বিষয়, যে বিরোধীদের তরফ থেকে বারবার যেটা অভিযোগ করা হয়েছে যে সেন্ট্রাল ফোর্স বুথের বাইরে থাকে বা কেন্দ্রের চারপাশে ঘোরে, বুথের ভেতরে নয় কেন? এই বিষয়গুলো যখন সবকিছু অভিযোগ বা দাবিগুলো রয়েছে, সেখানে নির্বাচন কমিশন মূলত কোন পয়েন্টগুলো ধরে ধরে আজকে এই বিষয়ে আলোচনা করতে পারে? দেখো, আজকের এই বৈঠক পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল, 4টি রাজ্যে ভোট রয়েছে এবং এই 4টি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সার্বিক একটি আলোচনা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনিও উপস্থিত রয়েছেন। তুমি যে পয়েন্টগুলি বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিদ্ধান্ত যখন নেওয়া হবে বা সিদ্ধান্ত যখন চূড়ান্ত করা হবে, তখন সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং কত দফায় নির্বাচন হবে তা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র মোতায়েন না, তাদের মুভমেন্ট এবং অ্যাভেলেবিলিটির কথা মাথায় রেখেই কিন্তু দফা নির্ধারণ করা হবে। স্বাভাবিকভাবেই আজকের এই বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুপুর 12টা থেকে বৈঠক শুরু হয়েছে, ইতিমধ্যেই প্রায় 1.5 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে। কি বৈঠকের আউটকাম হয় আমাদের নজর সেদিকে থাকবে, কিন্তু যে বিষয়টা দেখার এক্ষেত্রে তুমি যেমনটা বললে যে বিরোধী দলগুলি বারবার ধরে অভিযোগ করছে যে বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, কিন্তু বুথের ভেতরে রিগিংয়ের অভিযোগ উঠছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। কিন্তু বুথের ভেতরে কি কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে? কেন্দ্রীয় বাহিনীকে বরাবরই প্রত্যেক জায়গাতে রাজ্য পুলিশের ওপর নির্ভর করতে হয় তাদের মুভমেন্টের জন্য। পশ্চিমবঙ্গে এই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বারবার ধরে প্রশ্ন ওঠে এবং এই কেন্দ্রীয় বাহিনী আগামী দিনে তাদের মুভমেন্টের ক্ষেত্রে, তাদের ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো বড়সড় পরিবর্তন অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসছে কিনা তা আজকের বৈঠকের পরেই কিন্তু ইঙ্গিত কিছুটা স্পষ্ট হতে পারে। এবং যখন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন, বিরোধী দলনেতা তিনি তার বিরোধিতা করে একটা পাল্টা চিঠি দিয়েছেন, এই প্রেক্ষাপটে আজকের এই জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক আলাদা মাত্রা পেয়ে গিয়েছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। বাহিনী দিয়ে তো ভোট করতেই হবে, কারণ ইলেকশন অন্যান্য রাজ্যের সাথে বাংলাকে তুলনা করলে হবে না। বেঙ্গল একটা অদ্ভুত রকমের রাজ্য, যেখানে লোকাল বডি ইলেকশনে 10টা লাশ পড়ে যায়। সেন্ট্রাল ফোর্স থাকা মানেই যে একদম সুষ্ঠু হবে তা কিন্তু নয়। সেই মতে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে ইলেকশন কমিশনকে অবাধে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাড়ি থেকে মানুষটা যে পোলিং বুথে যাচ্ছে, সেই রাস্তাটাতে তাকে যে কেউ ডিস্টার্ব করবে না, তাকে যে বলবে না যে ভোটটা হয়ে যাক, তারপর গ্রামে তুমি কি করে থাকো আমরা দেখে নেব, এই যে হুমকি যেটা মমতা ব্যানার্জির পার্টি চিরকাল দিয়ে এসছেন 15 বছর, এগুলো তো বাদ দিতে হবে। তা না হলে মানুষ অবাধে ভোট দেবে কি করে?